খবর ফিরলাম বারুইপুরে নাবালিকা খুন এবং ধর্ষণ কাণ্ড এনকাউন্টারের ঘটনা, যেটা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম। এই ঘটনা এনকাউন্টার, একজনের মৃত্যু হচ্ছে। ঘটনা পুনর্নির্মাণ চলছিল, এই সময় পালানোর চেষ্টা, বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায় অভিযুক্ত প্রভাস মণ্ডল। এরপরে বাধ্য হয়ে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো অভিযুক্তের। নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করে না। সিসিটিভি ফুটেজ যার সামনে আসে, সেই সিসিটিভি ফুটেজেই অন্তত এই ধৃত প্রভাস মণ্ডলকে দেখা গিয়েছিল। তার কি ভূমিকা ছিল, তার একাধিক বয়ান যেটা পুলিশ বারবার নেওয়ার চেষ্টা করছে, তাকে নিয়েই ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য গিয়েছিল পুলিশ। এবং সেখানেই এই ঘটনা যেরকমটা জানা যাচ্ছে আপাতভাবে, তবে ঘটনা কিছুটা অন্যরকম। অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা, পাল্টা গুলিতে নিহত নাবালিকা ধর্ষণ খুনে আরও এক অভিযুক্ত। আমাদের সঙ্গে মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন। মফিজুল, খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজ্যে ধর্ষণ করে ঘটনায় প্রথম কোনো অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, কি কি আপডেট আর আমরা হাতে পাচ্ছি? দেখো, অবশ্যই যে এই অভিযুক্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে প্রভাস মণ্ডল, তাকে কিন্তু এনকাউন্টার করা হয়েছে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, গতকাল রাতের বেলায় প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে তারা গিয়েছিল, যে ঘটনার পুনর্নির্মাণ করছিল। যখন সেই সময় ঘটনার পুনর্নির্মাণ করা হয়, চলছিল পুনর্নির্মাণ, তখনই কিন্তু পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল এবং যে পুলিশ কর্মীরা যারা ছিলেন অফিসাররা, তাদের কাছে একটা বন্দুক ছিনতাই করে এবং বন্দুক ছিনতাই করে ছুটে পালাতে গিয়ে পুলিশের দিকে তারা কিন্তু এই প্রভাস মণ্ডল সে বন্দুক তাক করে গুলি চালানোর চেষ্টা করে। এই সময় পুলিশ কর্মীরা নিজেদের আত্মরক্ষার স্বার্থে তারা গুলি চালায়। এক রাউন্ড গুলি করতেই প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয় এবং তারপরে ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে। এরপরেই কিন্তু প্রভাস মণ্ডলকে পুলিশ সেখান থেকে তুলে নিয়ে বারুইপুর যে হাসপাতাল হয়েছে, মহকুমা হাসপাতাল সেখানে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে গেলেই প্রভাস মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনা যে হায়ারিং করার একটি ঘটনা পরবর্তীতে এই ঘটনায় যারা মূল অভিযুক্ত ছিল তাদের মধ্যে প্রভাস মণ্ডল, যিনি কিন্তু প্রথম দেখিয়ে দিয়েছিল যে কোথায় কিভাবে এই নাগরিকার নির্যাতন করা হয়েছে, তারপর কোন পুকুরে তাকে ফেলে দেওয়া হয়েছে। সেই প্রভাস মণ্ডল তাকে কিন্তু পরবর্তীকালে পুলিশ গ্রেপ্তার করেছিল, তাকে কিন্তু পুলিশের তরফ থেকে এনকাউন্টার করা হয়েছে। কারণ এই প্রভাস মণ্ডল তিনি পালানোর চেষ্টা করেছিল, বন্দুক ছিনতাই করে, পুলিশের বন্দুক ছিনতাই করে পুলিশকে গুলি করার চেষ্টা করেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ নিজেদের আত্মরক্ষার সাথে এনকাউন্টার করতে বাধ্য হয়েছে এবং সেই পুলিশের গুলিতেই কিন্তু মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মফিজুল, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে প্রভাস মণ্ডল, তার একাধিক বয়ান এতদিন পর্যন্ত পুলিশ নিয়েছে, তার নানান বিষয়, এবং সব থেকে বড় কথা এই ঘটনা আরও কারা কারা জড়িত থাকতে পারে সেই প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এলো যে পুনর্নির্মাণের সময়, এর আগেও দেখা গেছে একাধিক কেস, একাধিক মামলায় পুলিশ যায় পুনর্নির্মাণ, খুব স্বাভাবিক একটি প্রসেস। কিন্তু এখানে এরকম ঘটনা এ রাজ্যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে খুব বিরল। পুনর্নির্মাণ এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে তদন্তের স্বার্থে ঘটনার প্রয়োজন পড়ে, পুনর্নির্মাণ হয়। গতকালকে অভিযুক্তদের গ্রেপ্তার করার পর তাদের যা বয়ান, সেই বয়ান অনুযায়ী পুলিশ তারা নিজেরা এসে ঘটনা পরিদর্শন করেছিল এবং তারপর গতকাল রাতে অভিযুক্ত হিসেবে প্রভাস মণ্ডলকে সঙ্গে করে নিয়ে ঘটনা পুনর্নির্মাণ হচ্ছিল যে কোথায়। কারণ যেহেতু প্রভাস মণ্ডলই প্রথম তিনি দেখিয়েছিলেন, সেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে, সেই অনুযায়ী তাকে সঙ্গে করে নিয়েই কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসেছিল। কিন্তু ঘটনাস্থলে তাকে নিয়ে আসার সময় তিনি যে এভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, পুলিশকে গুলি করার চেষ্টা করবেন, পুলিশের গুলি বন্দুক ছিনতাই করে নেবে, এতটা দুঃসাহস একজন অভিযুক্ত যে পুলিশকে কাছে গুলি করার চেষ্টা করবে, কতটা মানে দুঃসাহস এই সমস্ত দুষ্কৃতীদের। স্বাভাবিকভাবে এই ধরনের যারা অভিযুক্ত মানে তারা যদি পুলিশ সমাজে গুলি করে, তাহলে পুলিশেরও কিন্তু একটা গুলিবিদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। সেই জায়গা থেকে পুলিশ আক্রান্ত হতে পারতো, গুলিবিদ্ধ হতে পারতো। তাই পুলিশও নিজেদের আত্মরক্ষার স্বার্থে কিন্তু পাল্টা গুলি চালায়, আর সেই পাল্টা গুলিতেই কিন্তু মৃত্যু হয়েছে এই প্রভাস মণ্ডলের। এই ধরনের ঘটনাতে প্রথম থেকে যারা অভিযুক্ত ছিল, সেক্ষেত্রে বহু মানুষের একটা এনকাউন্টারের একটা দাবি কিন্তু ছিল। কিন্তু এতদিন পর্যন্ত রাজ্যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেরকম ঘটনার কোনো প্রয়োজন পড়েনি। কিন্তু গতকালকে যা ঘটনা ঘটেছে, পুলিশকেই পাল্টা গুলি করার একটা চেষ্টা অভিযুক্তদের তরফ থেকে হয়েছে। একটা নাবালিকাকে ধর্ষণ করা, তাকে খুন করা, তাকে পুকুরে ফেলে দেওয়া, এই ঘটনার একটা হারিং করা ঘটনার পরবর্তীতে ঘটনার সঙ্গে যুক্ত ছিল এই প্রভাস মণ্ডল। সেই ঘটনায় সে গ্রেপ্তার হয়েছে। উল্টে তাকে নিয়ে যখন ঘটনাস্থল পরিদর্শন পুনর্নির্মাণ হচ্ছে, তখন পুলিশকে সে গুলি করে পাওয়ানোর চেষ্টা করছে। তবে এইরকম একটা মানে দুষ্কৃতি, যার মানসিকতা এরকম একটা মানে হিংসাত্মক মানসিকতা, আক্রমক মানসিক ক্রিমিনাল মাইন্ডেড,
সেরকম মানুষের কাছ থেকে পুলিশ বাসে কিন্তু বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে, এনকাউন্টার করতে হয়েছে। সেই এনকাউন্টারই কিন্তু মৃত্যু হলো এই প্রভাস মন্ডলের। এবং প্রথমে তাকে গুলি করা হয়, বিবিধ অবস্থায় পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে, তারপরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। ফলে এই ঘটনায় যেখানে পুলিশের উপরে হামলা চালানোর চেষ্টা, এর আগে বারবার কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সতর্ক করেছে যে পুলিশের উপর যদি কোনো হামলা হয় কিন্তু যারা হামলা করবে তাদেরকে ভুগতে হবে। যিনি অভিযুক্ত সে পুলিশকে গুলি করে পালানোর চেষ্টা করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে এনকাউন্টার করতে বাধ্য হয়েছে আর সেই এনকাউন্টারই প্রভাস মন্ডলের মৃত্যু হয়েছে। বাপিজুল, একদমই যে পয়েন্টটা তুমি রাখলে খুব গুরুত্বপূর্ণ। আমার পরবর্তী প্রশ্নই এই অ্যাঙ্গেল থেকে। খুব স্বাভাবিকভাবে এর আগে আমরা একাধিক ক্ষেত্রে দেখেছি যে কখনো কখনো বিগত তৃণমূল জামানায় আমরা দেখেছি পুলিশকে কাজ করতে না দেওয়ার অভিযোগ, কখনো কখনো পুলিশের অতি সক্রিয়তা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বারবার দেখা গিয়েছে পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, এখানেও তাই, পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন উপড়ে ফেলা। গতকালও মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়েছেন যেগুলো যারা করেছে তাদেরকে একেবারে পাই টু পাই তাদেরকে অ্যারেস্ট করা হবে। তারপরও দেখা গেল দুষ্কৃতীদের বারবারন্ত মানসিকতা যে জায়গায় পৌঁছেছে, পুলিশের ওপর হামলা এবং তাদের উপর গুলি চালানোর চেষ্টা অভিযুক্তদের, দুষ্কৃতীদের। দেখো, এটাই তো, এটা এখান থেকে কিন্তু পরিষ্কার যে দুষ্কৃতীদের মানসিক বিকৃতি কোন পর্যায়ে ছিল। একজন 11 বছর 12 বছরের নাবালিকাকে ধর্ষণ করে তাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া, ফলে মানসিক বিকৃতি কোন জায়গায় থাকলে এই কাণ্ড তারা ঘটাতে পারে। অন্যদিকে তারা গ্রেপ্তার হওয়ার পর তারা এতটা বিচলিত নয়, মানে ভীত নয়, তারা যে এত বড় একটা অপরাধ ঘটনার পরেও তাদের মনে যে পুলিশ গ্রেপ্তার করেছে, মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, তারপরে যে তাদের মধ্যে একটা ভয় থাকবে, সেই ভয়টা কিন্তু এতটুকু কাজ করেনি। পুলিশকে গুলি করার চেষ্টা তিনি চালিয়েছেন, পুলিশের বন্দুককে চিন্তাই করে নিচ্ছেন, তাকে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হচ্ছে, সেখান থেকে তার কাছ থেকে বন্দুক চিন্তাই করে নিয়ে তাকে গুলি করার চেষ্টা করা হচ্ছে, পুলিশকে গুলি করার চেষ্টা করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ তো পাল্টাতে চালাবেই, এনকাউন্টার তো পুলিশ বাধ্যই করে। পুলিশ তো কোনো মানুষকে সহজে গুলি করে মারার চেষ্টা করা করে না, যখন তাদের উপর হামলা হয় তখন পুলিশকে গুলি করার চেষ্টা করে কোনো দুষ্কৃতী, তখনই পাল্টা নিজেদের আত্মরক্ষার সাথে এনকাউন্টার করে। এক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাই ঘটেছে, পুলিশ বাধ্য হয়ে কিন্তু এনকাউন্টার করেছে এবং সেই পুলিশের গুলিতে এই ধরনের একজন কুখ্যাত অভিযুক্ত তার কিন্তু মৃত্যু হয়েছে। এই কারণে কুখ্যাত শব্দটা আমি তোমাকে ব্যবহার করলাম যে এমনই একটা বিখ্যাত মস্তিষ্কের মানুষ। বাপিজুল, আমার সঙ্গে একটু থাকো, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। রূপাদি, যে বিষয়টা যে আমরা দেখলাম বারুইপুরে নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনায়, মানে যারা অভিযুক্ত, যাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, আজকেও আরও একজন গ্রেফতার হয়েছে, 4 জন হলো, কিন্তু যার মধ্যে প্রভাস মণ্ডল ছিলেন, যে অস্ত্র নিয়ে পুলিশের যখন ঘটনার পুনর্নির্মাণ হচ্ছিল সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, পুলিশের ওপর এক রাউন্ড গুলি ছোড়ে, মূলত অনুতাপহীন এবং এরকম একটা কুকীর্তি করার পরও যাদের মধ্যে মিনিমাম কোনো রকম অনুতাপ নেই, পাল্টা পুলিশের উপর আবারও হামলার ঘটনা করে। কি বলবেন যদি অভিযুক্তের মৃত্যু হয়েছে? দেখুন, এটা তো একটা বহু বছরের কালচার প্রতিষ্ঠিত হয়ে গেছিল পশ্চিমবঙ্গে। আমার প্রশ্ন হচ্ছে, আগে কি কখনো দেখেছেন যে এরকম ধরনের একটা জঘন্য অপরাধের পর পূর্ব মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গেছেন এবং জিনিসটাকে খতিয়ে দেখার চেষ্টা করেছেন? এটাই তো পশ্চিমবঙ্গের মানুষ প্রথম দেখল, যে দুর্ঘটনার জায়গায় সেই জেলাতে গিয়ে সমস্ত আধিকারিক পুলিশ অফিসারদের, সিনিয়র মোস্ট অফিসারদের সঙ্গে নিয়ে বসে এবং সমস্ত দলের এমপি এমএলএদের সবাইকে নিয়ে বসে পুরোটা জানবার ব্যবস্থা করা, ব্যক্তিগত কার কি খবর আছে সেটা জানার ব্যবস্থা করা, এবং তারপর পুলিশকে নির্দেশ দেওয়া যেটাকে রিকনস্ট্রাক্ট করা হোক ক্রাইম সিনে গিয়ে। এবং সেখানে একটা অপরাধীকে তো অপরাধ করার অভ্যাস আছে, তো তারা ভাবলো যে এবারও পালিয়ে বাঁচতে পারবে, পালিয়ে বাঁচা গেল না। তো এটা একদম সঠিক কাজ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু ঠিক কাজ করেছেন, যা পুলিশকে ক্ষমতা দিয়েছেন। পুলিশ কোনোভাবেই একটা পুলিশের উপরে মার সেটা কখনোই সহ্য করবে না। এত বড় আততায়ী, এত বড় সাহসী যে সে পুলিশের উপরে গুলি চালাচ্ছে, তো সে তো পার পেয়ে যাওয়ার কথা নয়। তো যা হওয়ার তাই হয়েছে এবং ঠিক হয়েছে। এই জঘন্য অপরাধগুলো করবার এই যে অভ্যেস হয়ে গেছিল পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিগত ভাবে গুন্ডা প্রকৃতি যাদের তৈরি করা হয়েছিল গুন্ডাগিরি করার জন্য, সাধারণ মানুষকে সারা জীবন ধরে বিব্রত করেছে,
সাধারণ মানুষের জীবন পদ্ধতি ধ্বংস করার চেষ্টা করেছে, তাদের এভাবেই শাস্তি হওয়া উচিত এবং সেটা ঠিক হয়েছে। ধন্যবাদ জানাব রূপাদি সময় দেওয়ার জন্য। বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় আমার সঙ্গে ছিলেন। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মফিজুল, যে বিষয়টা তুমি যদি দেখো যে দুষ্কৃতীরা এতদিন ধরে যেভাবে লাগাম ছাড়া যা ইচ্ছা তাই খোল্লা করে এসছি, দিনের পর দিন একাধিক জায়গা ধর্ষণ, নারীদের শ্লীলতাহানির মতো ঘটনায় রাজ্যে একটা চেনা ছবি হয়ে গিয়েছিল অন্তত বারুইপুর ধর্ষণে এবং খুনকাণ্ডে। এই ঘটনাটা অনেকগুলো কিন্তু দিক উন্মোচন করলো এবং বারবার পুলিশের উপরই বা হামলা কেন হবে? অবশ্যই, কারণ ধরো এই ধরনের ঘটনা যখন ঘটে সেক্ষেত্রে কিন্তু পুলিশকে অ্যাকশন নিতে হয়। ফলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে পুলিশ কিন্তু তার অ্যাকশন তারা নিয়েছে। কারণ যদি পুলিশ এইভাবে এনকাউন্টার না করতো তাহলে হয়তো পুলিশ গুলিবিদ্ধ হয়ে যেতে পারতো। কারণ এই ধরনের বিকৃত মস্তিষ্কের একজন অভিযুক্ত যিনি কিনা পুলিশের বন্দুক ছিনতাই করে পুলিশকে গুলি করে পালানোর চেষ্টা করছে, পুলিশের দিকে বন্দুক কাজ করেছে, তবে সেই পরিস্থিতির মধ্যে পুলিশকে এনকাউন্টার করা ছাড়া ওই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো উপায় ছিল না। এটাই কিন্তু বাধ্য হয়ে পুলিশ করেছে, কারণ পুলিশ এনকাউন্টার করতে বাধ্য হয়েছে। আবারও বলছি, যে অভিযুক্ত যাকে নিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ করতে পুলিশ ঘটনাস্থলে গেছিল, সেই অভিযুক্তই জানে যে কোথা থেকে মেয়েটিকে তুলে আনা হয়েছে, কোথায় তাকে রেপ করা হয়েছে, কিভাবে তাকে ধর্ষণ করা হয়েছিল, তারপর বস্তাবন্দি করে কোন পুকুরে কোন সময় কোন অ্যাঙ্গেল দিয়ে ফেলে দেওয়া হয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা ঘটনাতে কিন্তু জানতো। ফলে তার ঘটনার বিবরণ অনুযায়ী তাকে কিন্তু ঘটনাস্থলে তাকে নিয়েই পুনর্নির্মাণ করছিল। কিন্তু এতটাই বিকৃত মস্তিষ্কের এই প্রভাব মন্ডল বা এই দুষ্কৃতী যারা কিন্তু দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল, যে তারা কি পুলিশের হাত থেকে বাঁচতে বা পালাতে পুলিশের বন্দুক চিন্তাই করে নিয়ে পুলিশের দিক বন্দুক হাত করে ছুটে পালানোর চেষ্টা করছিল। সেই সময় কিন্তু পুলিশ আর নিজেদের আত্মরক্ষার স্বার্থে গুলি চালিয়ে তাকে গুলি চালাতে বাধ্য হয়। যে গুলিতে তারা মৃত্যু হয়েছে, এনকাউন্টার করতে বাধ্য হয়েছিল। এক্ষেত্রে পুলিশের ওপর যেহেতু সরকারের নতুন সরকারের একটা স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতার কারণেই হয়তো পুলিশ এত বড় অ্যাকশন তারা নিতে পেরেছেন, যেটা অতীতে কিন্তু এই ধরনের কখনোই পুলিশের ওপর হামলা হলেও তারা এই ধরনের কঠোর অবস্থান নিতে পারত না। কিন্তু একজন দুষ্কৃতী, একজন অভিযুক্ত খুন এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত, সে যখন পুলিশকে গুলি করার একটা চেষ্টা চালাচ্ছে, তখন পুলিশকে বাধ্য হয়েই এনকাউন্টার করতে হয়েছে। সেই এনকাউন্টারই এই প্রভাস মন্ডলের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে যেমন সমাজের কাছে একটা বড় বার্তা পুলিশের এই ভূমিকা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশের একটা বড় বার্তার পাশাপাশি এই ধরনের এই ধরনের ঘটনার সাথে ভবিষ্যতে না হয় তার জন্য যে একটা বড় বার্তা এখান থেকে কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে। মফিজুল, একটু সঙ্গে থাকো, আবারও তোমার কাছে ফিরছি। আমরা বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের প্রতিক্রিয়া পেয়েছি, একবার শোনাবো। এই বিষয়ে যা বলার প্রশাসন বলবেন, প্রশাসনের লোকেরা ওখানে ছিলেন, তারা দেখেছেন, তারা বলবেন। কিন্তু কোনো বিষয়ে এই ধরনের দুর্ঘটনা যদি যারা ঘটাবেন সমাজের সঙ্গে, তারপরে পুলিশের কাছ থেকে বন্দুক ছিনতাই করবেন, এরকম কিছু করবেন, সেক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশের আইন অনুযায়ী। এই ব্যাপারে যা বলার প্রশাসনের লোকেরাই বলবেন। যে প্রতিক্রিয়াগুলো পাওয়া গেছে এবং মফিজুল রয়েছে, মফিজুলকে সঙ্গে রেখে আমি আরও একবার জানাবো, কারণ একের পর এক বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়াও আসছে প্রশাসনিক এই পদক্ষেপ এবং যে পরিস্থিতি বারুইপুরে অবশ্যই আজকে দিনভর যে পরিস্থিতি থাকবে সেদিকে আমাদের নজর। অন্যদিকে বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনে এই প্রথম এনকাউন্টার, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তারও প্রতিক্রিয়া পেয়েছি, শোনাবো। ঘটনায় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে, পুলিশের সর্বোচ্চ ডিজি এন্ড আইজিপি হাজির হয়ে গেছে। পুলিশ ইনস্ট্রাকশন দিয়েছে, মুখ্যমন্ত্রী ডিজিকে ইনস্ট্রাকশন দিয়েছে 72 ঘন্টার মধ্যে সমস্ত জিনিস জানাতে হবে, অ্যাকশন নিতে হবে। এই অবস্থায় আজকে যদি যেটা আপনারা বললেন যে আমরা এগুলো নিয়ে যাই, যে ওখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে এগুলো দেখাবার জন্য, আচ্ছা প্রিকশনারি মেজার নেবে না? একটা এত বড় একটা ক্রিমিনাল যে মার্ডার কেসে আসামি এবং যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে তাকে নিয়ে আজকে হাজির হচ্ছে এবং তার কোনো প্রিকশনারি মেজার নেই। আমাদের তো প্রতি স্টেপে যেমন নাকি চান্স উইকনেস বলে একটা কথা আছে, আর প্রতি স্টেপে হচ্ছে কি আমাদের বিপদ।
বিপদটা নিজেরও হতে পারে, আবার অ্যাকিউজকে মেরেও ফেলতে পারে পাবলিক। আপনি বলুন, যেখানে একটা উত্তেজনা ছিল, তা পুলিশ আজকে কতজন ছিল? আন্ডার দ্য গাইডেন্স অফ কি ইন্সপেক্টর আইসি ছিল, না কজন সাব ইন্সপেক্টর ছিল? এইগুলো তো একটা প্রশ্ন আসছেই। মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, এই প্রভাস মণ্ডল যদি প্রথম থেকে দেখা যাবে যে তার বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে, এমনটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। বারবার চেঞ্জ করেছে সে নিজের স্ট্যান্ড, এবং একটা সময় এই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার যে কাজটা সেই করেছে বলে এমনটা জানা গিয়েছে। তো মারাত্মক অভিযোগ বলে প্রভাস মণ্ডলের বিরুদ্ধে রয়েছে, এবং তারপরেও তার মধ্যে এতটুকু অনুতাপ বোধ ছিল না, পাল্টা পুলিশের উপর হামলা করে পালিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, যদিও শেষ রক্ষা হলো না। শোনা যাচ্ছে মফিজুল? হ্যাঁ দেখো, অবশ্যই, কারণ পুলিশ সূত্রে আরো একটা জানা যাচ্ছে যে এই প্রভাস মণ্ডল যখন রাত্রি 12:45 নাগাদ, রাত 12:45 নাগাদ তাকে যখন ঘটনাস্থলে নিয়ে আসা হয়, সেই সময় তিনি পুলিশের, যেটা প্রথম থেকে বলছিলাম যে পুলিশের কাছে বন্দুকটা প্রথম ছিনতাই করে, তারপর পুলিশের টিম যেটা ছিল, সেই পুলিশের টিমকে লক্ষ্য করে সে কিন্তু একটা গুলিও চালিয়েছিল। যদিও তার লক্ষ্য ভেদ হয়, কোনো পুলিশ তাকে আক্রান্ত হয়নি। প্রভাস মণ্ডল নিজে প্রথম কিন্তু গুলি চালায় পুলিশের বন্দুক ছিনতাই করে নিয়ে। যদিও সেখানে তার ছোড়া গুলিতে কোনো পুলিশ আক্রান্ত হয়নি, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং পুলিশের দিকে লক্ষ্য করে যখন সে গুলিটা চালালো, তারপরে পুলিশরা স্বাভাবিকভাবেই আত্মরক্ষার স্বার্থে একটু মানে নিজেদেরকে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় কিছুটা অংশ ফাঁকা থেকে এবার ছুটে পালানোর চেষ্টা করেছিল প্রভাস মণ্ডল। তখনই কিন্তু পাল্টা পুলিশ কমিটির পক্ষ থেকে পুলিশের তরফ থেকে গুলি চালানো হয় এবং তাতে কিন্তু গুলিবিদ্ধ হয়। ফলে কতটা পেরোসাত এই দুষ্কৃতি, কতটা বিকৃত মস্তিষ্কের এই দুষ্কৃতি, যে কিভাবে অপরাধকে কোন রকম ভাবে এত বড় অপরাধ করার পরেও কোন রকম ভাবে নিজেদের গিলটি হয়নি, সে উল্টে পুলিশকে গুলি করে ছুটে পালানোর চেষ্টা করে, মানে বাঁচার একটা চেষ্টা করছিল। একেবারে মফিজুল, এখানে আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাচ্ছি। নিজেকে বাঁচানোর চেষ্টা করে, এক রাউন্ড পুলিশের ওপর গুলি চালিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এই প্রভাস মণ্ডল, যদিও পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় এই অভিযুক্তের। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু প্রভাস মণ্ডলের। বারুইপুরে নাবালিকা ধর্ষণ করে অন্যতম অভিযুক্ত এই প্রভাস। ঘটনা নিয়ে বিবৃতি পুলিশের। রাত 12:45 নাগাদ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে তারা রওনা হয়। পুলিশ বাহিনী নিয়ে রওনা তদন্তকারী অফিসারদের বারুইপুর থানা থেকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে, অর্থাৎ সূর্যপুরে, যেখানে ঘটনাস্থল। ঘটনা পুনর্নির্মাণের আগেই আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় প্রভাস। এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে এক রাউন্ড গুলি চালায় প্রভাস। পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা প্রভাস মণ্ডলের। পুলিশের পাল্টা গুলি চালায়, অর্থাৎ পুলিশ বাধ্য হয়, এবং সঙ্গে সঙ্গে প্রভাস মণ্ডলকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারুইপুর হাসপাতালে প্রভাসকে মৃত ঘোষণা করা হয়। পরিষ্কার বিবৃতি দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, কারণ পুলিশের এনকাউন্টারে এই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। পুলিশের পাল্টা গুলিতে আহত প্রভাস, এবং পুলিশের তরফ থেকে এই বিবৃতি। একের পর এক গ্রেপ্তারের সংখ্যাও যেরকম বাড়ছে, অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা, নিজেকে রক্ষার চেষ্টা করেছিল এত বড় একটা অপকর্ম করার পরও, কারণ টোপ দিয়ে এই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার যে অভিযোগগুলো রয়েছে প্রভাস মণ্ডলের বিরুদ্ধে, তার একাধিক বয়ানে মিলেছে একাধিক অসঙ্গতি পুলিশের। তাই গতকাল ঘটনা পুনর্নির্মাণের করার যে চেষ্টা, এবং সেখানে ঘটল এই বিপত্তি। এদিকে একের পর এক গ্রেপ্তারের সংখ্যা। গতকালও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন, তিনি বারুইপুরের মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন কাউকে রেয়াত করা হবে না। পুলিশ এবং ডিজিকে 72 ঘন্টা সময় দেওয়া হচ্ছিল, এবং একের পর এক পুলিশ যে পদক্ষেপ নেবে। এবং বারুইপুর কাণ্ডে দেখা গেল আরও একজন গ্রেপ্তার, নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে গ্রেপ্তার কবির মোল্লা। ধর্ষণ খুনে ধৃতের সংখ্যায় নিয়ে হলো চারজন গ্রেপ্তার। বসিরহাট থেকে গ্রেপ্তার কবির মোল্লা। এসটিএফ, বারুইপুর এসওজি, জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তারি আসে। ঘটনার পর থেকে অভিযুক্ত কবির মোল্লা আত্মগোপন করেছে, লুকিয়েছিল, পালিয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা ঘটনাও গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে 20 জন এখনো পর্যন্ত। সংখ্যাটা বাড়বে, কারণ গতকালই শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছিলেন পুলিশের ওপর হামলার ঘটনা রেপ করা হবে না, একটাকে ধরে অ্যারেস্ট করা হবে। কি বলেছিলেন শুনুন।
ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ 0 থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। বারুইপুরে নাবালিকা গণধর্ষণ খুন ঘটনায় এখনো পর্যন্ত 4th গ্রেপ্তারি। পুলিশের ওপর হামলার ঘটনায় গাড়ি ভাঙচুরের ঘটনায় 20 জন গ্রেপ্তার। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের ঘটনা আমরা দেখলাম, যেখানে মৃত্যু হয়েছে এক অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আরও একবার শেষ আপডেট দেওয়ার চেষ্টা করব, কারণ এখনো পর্যন্ত যে তথ্য বলছে, পুলিশের বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, 1 রাউন্ড গুলি চালায় এবং বাধ্য হয়ে পুলিশ নিজেদেরকে আত্মরক্ষার্থে পুলিশে গুলি চালায়। রাত 12:45 নাগাদ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে রওনা পুলিশের, এবং তারা ঘটনা পুনর্নির্মাণের জন্য তারা যায়। পুলিশ এবং বাহিনীর তদন্তকারী আধিকারিকরা যান এবং সেখানেই ঘটনা, কারণ যে ঘটনাস্থল সূর্যপুর আউটপোস্ট হবে, যেরকমটা গতকাল শুভেন্দু অধিকারী জানান। আর সূর্যপুরে ঘটনার পুনর্নির্মাণের আগেই আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় প্রভাস। এক পুলিশ কর্মী আগ্নেয়াস্ত্র ছিনিয়ে 1 রাউন্ড গুলিও পর্যন্ত চালায়, পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং এরপর পুলিশের পাল্টা গুলিতে আহত হয় প্রভাস মণ্ডল। সঙ্গে সঙ্গে প্রভাস মণ্ডলকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রভাস বা অভিযুক্তকে মৃত ঘোষণা এবং পরিষ্কার পুলিশের তরফ থেকে বিবৃতি দিয়ে গোটা বিষয়টি স্পষ্ট করা হয়েছে।